হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম এবং পাশাপাশি কিভাবে সি প্রোগ্রামে কমেন্ট করতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। আশা করছি আপনারা আমার সাথে সেটি করে নিয়েছেন। যদি করে না থাকেন তাহলে প্লিজ সেটা আগে করে আসুন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে অনেক ইজি হবে। ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের মডিউল। আজকের মডিউলে আমরা দেখব কিওয়ার্ড, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট এবং ডেটা টাইপ। প্রথমে আমরা দেখব কিওয়ার্ড। এই কিওয়ার্ড বিষয়টা কি? Keywords are predefined reserved words used in programming that have a special meanings to the compiler. স্পেশাল কথাটা খেয়াল করেন। ধরেন আপনার একজন স্পেশাল মানুষ আছে, আপনি তাকে কিভাবে ডাকেন? আমি বলুম না, আমার শরম করে। নিশ্চয়ই তার নাম ধরে ডাকার থেকেও আরো কিছু স্পেশাল ওয়ার্ড আপনি বেশি ব্যবহার করেন, রাইট? ইয়েস। লাইক এস, জান্টুস, কলিজা, বাবু, ময়না, সোনা, টিয়া, অনেকভাবে কিন্তু আমরা ডাকি। বাট এগুলো কিন্তু শুধুমাত্র ওই স্পেশাল মানুষের জন্যই একটা স্পেশাল মিনিং সে ক্যারি করে। এই জিনিসগুলো আপনি অন্য কাউকে কিন্তু বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ঝাঁটা জুতার বাড়ি খাওয়ার পসিবিলিটি থাকতে পারে। ওকে, সো কিছু কিছু ওয়ার্ড যেগুলো কম্পাইলারের জন্য একটা স্পেশাল মিনিং বহন করে সি প্রোগ্রামিং এ, সেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। শুধুমাত্র সি প্রোগ্রামিং না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম কিছু কিওয়ার্ড থাকে। তো কিওয়ার্ড গুলো কিরকম হতে পারে তাদের চেহারা শুরুতে একটু দেখে ফেলি আমরা। এগুলো হচ্ছে মোটামুটি সি এর কিওয়ার্ড যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ধরেন রিটার্ন, আমরা দেখেছি অলরেডি রিটার্ন জিনিসটা। দেন হতে পারে ভয়েড, সুইচ কেস, ব্রেক, কন্টিনিউ, অনেক কিছু আছে। তো এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যখনই কোডিং করবেন, এডিটরে যখন কোড লিখবেন, সেক্ষেত্রে যে শব্দগুলোর কালার নীল বর্ণের হয়ে যাবে, ব্লু কালার, সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। এভাবে আপনি মনে রাখতে পারেন, কারণ অনেকগুলো কিওয়ার্ড তো আপনি যেগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট যখন টাইপ করবেন সেগুলো যদি নীল কালারের হয়ে যায়, বুঝে নেবেন এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আচ্ছা, এখন আসেন এই কিওয়ার্ড গুলো যে আমরা লিখবো, লেখার কিন্তু কিছু রুলস আছে। ফার্স্ট রুল হচ্ছে ইউ কান্ট ইউজ কিওয়ার্ড অ্যাজ ভ্যারিয়েবল। আপনি ভ্যারিয়েবলের নাম হিসেবে কিওয়ার্ডকে ব্যবহার করতে পারবেন না। এখন ভ্যারিয়েবল কি সেটা তো আমরা একটু পরেই দেখবো, বাট এতটুকু মনে রাখেন যে ভ্যারিয়েবলের নাম হিসেবে আপনি কিওয়ার্ডকে ব্যবহার করতে পারবেন না। ওকে, এরপরে আছে কিওয়ার্ডস মাস্ট বি রিটেন ইন স্মল লেটার। তার মানে আমরা যেমন ছোট হাতের বড় হাতের অক্ষর চিনি, ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, তো কিওয়ার্ড যখন লিখবো তখন সেটাকে ছোট হরফে লিখতে হবে, ঠিক আছে? ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন INT, এটা হচ্ছে একটা ইনভ্যালিড কিওয়ার্ড, এটা কিন্তু কিওয়ার্ড না, কারণ দেখেন এখানে আইটা বড় হাতের আছে, সো এটা ইনভ্যালিড। বাট যদি সব ছোট হাতের হয় সেক্ষেত্রে এটা একটা ভ্যালিড কিওয়ার্ড হবে। Sometimes if two words are used in the keyword, there is a gap between them. ধরেন মাঝে মাঝে এমন হয় যে দুইটা কিওয়ার্ডকে, মানে দুইটা শব্দকে একসাথে আমরা একটা কিওয়ার্ড বানিয়ে ফেলি। দুটাই কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড, বাট আমাদের দুইটাকে কখনো কখনো একসাথে লেখার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি মাঝখানে অবশ্যই একটা স্পেস দিবেন বা গ্যাপ দিবেন। ফর এক্সাম্পল দেখেন, লং, ডাবল, দুইটা শব্দ কিন্তু তাদের মাঝখানে কোনো গ্যাপ নাই, সো এটা কিন্তু ইনভ্যালিড। বাট যদি আমি এভাবে বলি লং দেন স্পেস ডাবল, সো এক্ষেত্রে এটা একটা কিওয়ার্ড হিসেবে কম্পাইলার কাউন্ট করবে। ইফ এ ওয়ার্ড ইজ ইউজড ইন দ্য কিওয়ার্ড, মানে যদি একটা শব্দ ব্যবহার করা হয় সেক্ষেত্রে তাদের মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকবে না, দেয়ার ইজ নো স্পেস বিটুইন দ্যাম। ধরেন INT, ইন্টিজার, INT, এটা একটা কিওয়ার্ড। আপনি এদের মাঝখানে অ্যালফাবেট এর মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবেন না, আই এর মাঝখানে স্পেস দিয়ে এটা দেওয়া যাবে না, আপনাকে INTটা একসাথে লিখতে হবে। সো আশা করি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে কিওয়ার্ড আপনি কিভাবে লিখতে পারেন। এবার আমরা চলে যাই ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবলের মেইন থিওরি পার্টে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিই। ধরেন আমরা যখন রিক্সায় করে চড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় ভাড়া কত হয়? ধরেন 20 টাকা ভাড়া, এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় যাবেন। মাঝে মাঝে কি হয়, যখন বৃষ্টি পড়ে ভাড়া কিন্তু বেড়ে যায়, রাইট? 20 টাকার ভাড়া হয়ে যায় 100 টাকা, 50 টাকা। রিক্সাওয়ালাদের ওরে পার্ট, ওরা যাবেই না ভাড়া আপনি বাড়াই না দিলে। দেন মাঝে মাঝে এমনও হয় আপনি আপনার প্রিয় মানুষের সাথে রিক্সায় আছেন, রিক্সাওয়ালা মামাকে বললেন, মামা আপনি আজকে সারাদিন ঘুরেন, আপনার ভাড়া যা আসে সব দিব আমি। ঠিক আছে, হয় কিন্তু এরকম। সো ভাড়া কিন্তু এখানে ভ্যারি করছে, মানে চেঞ্জ হচ্ছে। আবার মনে করেন আপনার প্রিয় মানুষ, হ্যাঁ, তার সাথে খুব আদরে গদগদ অবস্থা, প্রেম টেম খুব হুলস্থুল অবস্থা, যখনই আপনি অন্য কোনো মানুষের, অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষের ফেসবুকের ছবিতে গিয়ে একটা লাভ রিয়েক্ট দিলেন, কিংবা তার কোনো স্ট্যাটাসে একটা লাভ রিয়েক্ট দিলেন,
তারপরেই খেলা কিন্তু জমে যাবে। আপনার সেই প্রিয় মানুষের মুড একটু আগে যে গদগদ অবস্থা ছিল সেটা কিন্তু একদম ডিফারেন্ট হয়ে রেগে মেগে একটা অবস্থা হয়ে যাবে, খুবই মেজাজ খারাপ হয়ে যাবে, ঝগড়াঝাটি। আবার যখন আপনি সুন্দর একটা গিফট দিবেন, একটা গিফট দিয়ে যখন আপনি শুধু আবার একটা ফুল টুল দিবেন, দেখবেন আবার কিন্তু ঠিক হয়ে গেছে। তো মুডও কিন্তু ভ্যারি করছে, রাইট, চেঞ্জ হচ্ছে। এরকম প্রোগ্রামে যখন কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে, ধরেন এমন কিছু নাম যেটার মানটা বারবার চেঞ্জ হবে, সেটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েবল। আর একটু ক্লিয়ার করে বলি, আমরা ছোটবেলায় কি পড়েছি? বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, সন্ধি বিচ্ছেদ, রাইট? হিম যোগ আলয়, হিমালয়। তো এরকম ভ্যারি যোগ অ্যাবল ইজ ইকুয়াল টু হয় ভ্যারিয়েবল। ভ্যারি মানে কি? যেটা চেঞ্জ হবে, ভ্যারি করবে। আর অ্যাবল মানে কি? হতে পারে। সো চেঞ্জ হতে পারে এমন কিছুকেই বলা হয় ভ্যারিয়েবল। ওকে, একটু আমরা এখন ডেফিনিশনটা দেখে ফেলি। A variable is a name where data can be stored, its value can be changed। এখানে তিনটা কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, খেয়াল করেন, ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম, আর কিছুই না। যেমন আপনার নাম আমার নাম আছে, ওরকম ভ্যারিয়েবল একটা নাম। বাট পার্থক্য কি? আমাদের নাম কিন্তু ফিক্সড। যেমন আমার নাম আবির, কখনোই চেঞ্জ হবে না। আমার প্রিয় মানুষ যদি অন্য নামে ডাকে সেটা আলাদা কথা, বাট আমার নামটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি দোকানে যাচ্ছেন কিছু কেনার জন্য, ধরেন চালের দাম, ডালের দাম, এগুলোর দাম কিন্তু চেঞ্জ হয়। ধরেন চালের দাম আগে ছিল 30 টাকা কেজি, সেটা এখন বর্তমানে প্রায় 70-80 টাকা হয়ে গেছে, রাইট? যে কোনো কিছুর প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে, সো এটা চেঞ্জেবল, মানে পরিবর্তন কিন্তু হচ্ছে। সো এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, রাইট? যেখানে কি হয়, কোন ডেটা স্টোরড হবে। নামের পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা স্টোরেজের মতো, যেখানে কোনো ডেটা স্টোর হবে, কোন একটা ভ্যালু স্টোর হবে। এবং লাস্ট কথা কি? ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জড। যে ভ্যালুটা স্টোর হবে সেটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তো ভ্যারিয়েবলটা এভাবে আপনারা মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন, একটা ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, ওটার সিনট্যাক্স কি? ডিক্লেয়ার করা মানে কি? ডিক্লেয়ারের বাংলা হচ্ছে ঘোষণা করা। ঘোষণা বলতে আবার ওই ঘোষণা না, একটি বিশেষ ঘোষণা, ওই টাইপের কিছু না। ঘোষণা বলতে বোঝানো হচ্ছে ভ্যারিয়েবলটাকে কম্পাইলারকে চিনিয়ে দেওয়া। কারণ দেখেন, কম্পাইলার কিন্তু যা যা আমরা কোড লিখি সবগুলো সে পড়ে পড়ে 0-1-এ কনভার্ট করে। এটা আমরা ছোটবেলায় শিখেছি। এখন কম্পাইলার যদি আপনার ভ্যারিয়েবলকে না চিনে, তাহলে সে ওই ভ্যারিয়েবলটাকে আপনার প্রোগ্রামে ব্যবহার করতে দিবে না। তাই সবার প্রথমে, মানে মেইনে ঢুকার পর পর ভ্যারিয়েবলটাকে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। এখন ডিক্লেয়ার কেমনে করব, তার একটা সিনট্যাক্স আমরা একটু দেখি। ডেটা টাইপ, দেন স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নাম থাকবে। তো ডেটা টাইপ কি, এটা আমরা একটু পরে দেখবো, বাট আগে ভ্যারিয়েবলের নাম নিয়ে আমরা একটু গবেষণা করব। তো এই ভ্যারিয়েবলের নাম কিন্তু যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল, এ হতে পারে, নাম্বার হতে পারে, নাম হতে পারে, সাম হতে পারে। যে কোনো কিছুই কিন্তু ভ্যারিয়েবলের নাম হতে পারে, বাট সেখানেও কিছু নিয়ম কানুন আছে। তো সেই রুলস গুলো আমরা একটু আগে দেখে ফেলি, যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? তারপরে আমরা ডেটা টাইপটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, রুলস টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুল গুলো কি হতে পারে? প্রথমেই দেখেন, ইউ ক্যান ইউজ অ্যালফাবেট, মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। একইভাবে স্মল লেটারের এ থেকে স্মল লেটারের জেড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে ডিজিটও ইউজ করতে পারবেন, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট। আবার আপনি চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, দেন ডলার সাইনও কিন্তু আপনি ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তা আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। যেমন দেখেন, এখানে কিছু ভ্যারিয়েবলের নাম আমি লিখলাম। আপনাকে এখান থেকে দেখে আমি বলার আগে একটু আপনি ভিডিওটা পজ করে চিন্তা করেন তো, যে এখান থেকে কোন কোন নামগুলো সঠিক এবং কোনটা কোনটা ভুল। আপনি চিন্তা করতে থাকেন, আমি এই ফাঁকে বলে দিই। এটা হইলো বেটা। আচ্ছা, প্রথমে আছে আবির, ABIR। তো এই যে নামটা আছে ভ্যারিয়েবলের নামটা, এটা কিন্তু ভ্যালিড, কারণ এখানে আমরা এই যে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো ইউজ করেছি। ওকে, এবার সেকেন্ডটা দেখেন তো, আবিরের মাঝখানে একটা কি আছে? হাইফেন বা ড্যাশ, দেন রোল নাম্বার আছে। তো এখানে কোথাও কি বলা আছে যে আপনি ড্যাশ বা হাইফেন ইউজ করতে পারবেন? না। বলা নেই কিন্তু, আপনি পারবেন না। পণ্ডিতি করে যদি আপনি মাঝখানে হাইফেন বা ড্যাশ দেন, সেটা কিন্তু একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল হিসেবে গণ্য হবে, কারণ কম্পাইলারের কাছে বলে দেওয়া আছে যে শুধুমাত্র ডলার সাইন, আন্ডারস্কোর এবং এই বিষয়গুলো ডিজিট অ্যালফাবেট যদি থাকে, তুমি সেটাকে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে, আদারওয়াইজ সেটাকে এরর দেখিয়ে দিবা। ঠিক আছে? এরপরে দেখেন অ্যাট দ্য রেট কিন্তু কোথাও বলা নাই, রাইট? সো এটাও কিন্তু ইনভ্যালিড। দেন ডলার সাইন, এটা কিন্তু ভ্যালিড, কারণ ডলার সাইনটা বলা আছে। দেন নাম্বার 1। সো দেখেন, আমি নাম্বারও ইউজ করতে পারি। নাম্বারের মধ্যে কি আছে? এ থেকে জেড এর মধ্যেই তো আছে। দেন আমি ডিজিটও ইউজ করলাম, একটা 1 দিলাম। ঠিক আছে? এটাও কিন্তু ভ্যালিড। দেন ডাবল কোটেশন, ডাবল কোটেশনের কথা কিন্তু কোথাও বলা নাই। সো ডাবল কোটেশন যদি পণ্ডিতি করে দেন, সেক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে যাবে।
ওকে, এবার নেক্সট রুলটা দেখি। এ ভ্যারিয়েবল নেম ক্যান স্টার্ট উইথ দ্য অ্যালফাবেট এন্ড আন্ডারস্কোর অনলি। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, আপনি শুধুমাত্র ভ্যারিয়েবলের নাম যখন লিখতে যাবেন সেখানে অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন। মানে নামের যে শুরুটা সেখানে আপনি অ্যালফাবেট ইউজ করতে হবে অথবা আন্ডারস্কোর ইউজ করতে হবে, আপনি কোনো ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না। যেমন ওয়ান আবির, একদম ফার্স্ট ভ্যারিয়েবলটা দেখেন, ওয়ান আবির। সো বলাই আছে যে আপনি ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না, দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড। দেন রোল টু, টুটা কিন্তু পরে আছে, সো এটা ভ্যালিড। দেন শুরু করলাম আন্ডারস্কোর বিজিসি, সো আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, দ্যাটস ওয়াই এটা ভ্যালিড। দেন আন্ডারস্কোর ওয়ান, এখানে কিন্তু শুরু হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, এরপরে ওয়ান থাকুক হাবিজাবি যাই থাকুক ডাজেন্ট ম্যাটার, সেক্ষেত্রে এটাও কিন্তু ভ্যালিড। তারপরে দেখেন 9 দিয়ে শুরু হচ্ছে, তো বলাই আছে ডিজিট দিয়ে শুরু হতেই পারবে না, সে যত বড়ই হনু হোক না কেন। 0 দিয়ে বা 1 2 3 4 কিছুই দিয়ে শুরু হতে পারবে না, মোট কথা ডিজিট দিয়ে শুরু হতেই পারবে না, সো এটাও ইনভ্যালিড। দেন ডলার সাইন, সো ডলার সাইন দিতে শুরু করা যাবে, দ্যাটস ওয়াই এটাও ভ্যালিড। ওকে, তো আশা করছি এই পয়েন্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট রুল। A variable name must not be any reserved word or keyword. ওই যে কিওয়ার্ডের রুলস আমরা দেখেছিলাম, মনে আছে? No, sir, no. একটু মনে করার চেষ্টা করেন, সেখানে কি বলা ছিল যে কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল হতে পারবে না, মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে আপনি কিওয়ার্ডকে ইউজ করতেই পারবেন না। তো কিছু কিওয়ার্ড তো আমাদের একটু হলেও দেখা হয়েছে, হয়তোবা সব মুখস্থ নেই, তারপরেও এই যে আইএনটি, এটা কিন্তু একটা কিওয়ার্ড, সবগুলো ছোট হাতের আছে, সো এটা কিন্তু কিওয়ার্ড এবং এটা ইনভ্যালিড। আপনি এই আইএনটি কে অ্যাজ এ ভ্যারিয়েবলের নেম হিসেবে ইউজ করতে পারবেন না। বাট যদি পরেরটাতে দেখেন আইটা বড় হাতের হয়, সেক্ষেত্রে এটা কিন্তু আর কোনো কিওয়ার্ডের ভূমিকা পালন করছে না। কেন? কারণ কিওয়ার্ড কিন্তু হতে হবে সব ছোট হাতের, বাট এখানে আইটা বড় হাতের হওয়াতে কম্পাইলার ওকে আর কিওয়ার্ড হিসেবে গণ্য করবে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে কাউন্ট করতেই পারি, দ্যাটস ওয়াই এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল। দেন দেখেন মেইন, আমরা কিন্তু মেইন ফাংশন দেখেছিলাম, রাইট? সেখানে সব ছোট হাতের ছিল, ছোট হাতের MAIN, বাট যখন এখানে আপনি বড় হাতের এম দেখছেন, তার মানে এটা এখন ভ্যারিয়েবল হিসেবে আমরা ইউজ করতে পারবো, এটা কিন্তু এখন আর রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড না, সো এটা ভ্যালিড। দেন ফ্লোট, নরমালি ফ্লোট কিন্তু কিওয়ার্ড, বাট সব ছোট হাতের হতে হবে, এখানে তো এফ বড় হাতের, তার মানে এটা কি হবে? ভ্যালিড হবে, আমি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। দেন সব ছোট হাতের এখানে আছে ফ্লোট, সো এটা কিন্তু ইনভ্যালিড। দেন দেখেন শুরুতে কি আছে, আন্ডারস্কোর দিয়ে শুরু হচ্ছে, এরপরে যদি কিওয়ার্ড থাকেও ডাজন্ট ম্যাটার, বাট কিওয়ার্ড হতে হবে, সেখানে কিন্তু কোনো আন্ডারস্কোর থাকতে পারবে না, শুধুমাত্র আইএনটি হলে সেটা কিওয়ার্ড, বাট যদি আমি শুরুতে একটা আন্ডারস্কোর অ্যাড করে দিই তখন এটা কিন্তু আর কিওয়ার্ড নাই, এটা হয়ে গেছে এখন একটা কি ভ্যারিয়েবল, সো এটা ভ্যালিড। ওকে, নেক্সট রুল কি, নো হোয়াইট স্পেস ইজ অ্যালাউড উইদিন দ্য ভ্যারিয়েবল নেম। মানে মাঝে মাঝে এমন হতে পারে আপনার দুইটা শব্দ নিতে হতে পারে ভ্যারিয়েবলের নাম হিসেবে, ধরেন রোল নাম্বার, কয়টা শব্দ? এখানে দুইটা শব্দ, রোল নাম্বার। তো রোল এবং নাম্বারের মাঝখানে যদি আপনি একটা স্পেস দিয়ে দেন, সেক্ষেত্রে এটা আর ভ্যালিড হবে না, কম্পাইলার ওকে আর চিনতে পারবে না ভ্যারিয়েবল হিসেবে। সো দেখেন রোল স্পেস নাম্বার, এটা কিন্তু ইনভ্যালিড, বাট যদি আমি রোল এবং নাম্বারের মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু আবার ভ্যালিড, কারণ আমরা জানি আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, সো এই ক্ষেত্রে এটা আবার ভ্যালিড। তারপরটা খেয়াল করেন, আন্ডারস্কোর দিয়ে শুরু হচ্ছে ভালো কথা, বাট একটা স্পেস চলে আসছে, স্পেস কিন্তু মাঝখানে আসা যাবে না, দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড। তারপরটা দেখেন আবির, দেন আন্ডারস্কোর মাহমুদ, লাস্ট একটা 1 আছে, এটা তো অবশ্যই ভ্যালিড। দেন আইএনটি বড় হাতের আই দিয়ে শুরু হচ্ছে ভালো কথা, বাট একটা স্পেস চলে আসছে, স্পেস কিন্তু আসা যাবে না। তারপরটা দেখে বলুন তো কি হবে? বলবো না। বলো। বলবো না। আচ্ছা আমি বলি, ধরেন নাম হাইফেন 1, তাহলে কি হবে? নাম হাইফেন 1 কি হাইফেন কি ইউজ করা যাবে? না, যাবে না, সো এটা কি হবে? ইনভ্যালিড। সো এগুলো ছিল মোটামুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুলস, এই 4টা রুলস আপনাকে মনে রাখতে হবে। এবার আসেন ডেটা টাইপ, ওই যে ভ্যারিয়েবলের নামের আগে একটা ডেটা টাইপ ছিল, এবার আসেন ডেটা টাইপটা কি। প্রথমে বলি ডেটা কি। ডেটা মানে যে কোনো কিছু হতে পারে, সেটা সেটা যে কোনো ভ্যালু হতে পারে, যে কোনো অ্যালফাবেট হতে পারে, যে কোনো কিছুকে আমরা ডেটা বলতে পারি, বলা হয় ডেটা আর এনি ফ্যাক্ট, ঠিক আছে? সো ডেটা বলতে যে কোনো কিছুই বোঝাচ্ছে। টাইপটা কি? টাইপ হচ্ছে ধরন বুঝায়, মানে ডেটাটা কি ধরনের হবে সেটা বুঝায় টাইপ দিয়ে। সো ডেটা টাইপ মানে হচ্ছে কি ডেটার ধরনটা কি হবে। এখন দেখেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আমার উদ্দেশ্য কি? আমি সেই ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা মান নিব, নিয়ে ফার্দার আমি এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি করব। তো এই মানটা যে নিব, সেই মানটা কোন ধরনের হবে সেটাই বলা হচ্ছে ডেটা টাইপ। তো বিষয়গুলো একটু জটিল লাগতে পারে, বাট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, চাপ নিবেন না, খেয়াল করেন।
ডেটা টাইপ বেসিক্যালি দুই ধরনের আছে, কি কি? একটা প্রিমিটিভ আর একটা হচ্ছে ডিরাইভড। প্রিমিটিভ কোনগুলো? আইএনটি, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। প্রথম আইএনটি মানে ইন্টিজার বোঝায়, ওকে? সো ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, মানে যেগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। বাট যেগুলো ডিরাইভড, যেমন অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন, অ্যানাম, পয়েন্টার, এই ডিরাইভড যে ডেটা টাইপ গুলো আছে এগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। মানে ডিরাইভড এগুলো ইউজ করতে গেলে আপনাকে প্রিমিটিভ গুলো সাহায্য নিতে হবে, প্রিমিটিভ গুলোকে ব্যবহার করে দেন আপনি ডিরাইভড গুলো ইউজ করতে পারবেন। তো আমাদের আজকের আলোচনার টপিকে প্রিমিটিভ গুলো থাকবে, কারণ ডিরাইভড যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার আছে আমাদের, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে প্রিমিটিভ গুলো দেখব। প্রথমে আসেন ওই যে ভ্যারিয়েবল ডিক্লারেশন দিয়ে বুঝাই আপনাদেরকে। ভ্যারিয়েবল ডিক্লারেশনে কি ছিল? ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলের নাম ছিল। সো ডেটা টাইপ যে চারটা আছে সেগুলো দিয়ে একটু দেখাই। প্রথমে হতে পারে আইএনটি। আইএনটি মানে কি? ইন্টিজার। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে আপনি যখন আপনার প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবেন, সেটা হতে পারে যে কোনো সংখ্যা, 10, 20, 30, 40 কিংবা -10, -20, -30, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যাই কিন্তু এখানে হতে পারে, বাট দশমিক আসা যাবে না, ঠিক আছে? দশমিকের কোনো কিছু এখানে আসবে না। সো আমি আইএনটি নাম দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে পারি। এখানে NUM-টা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। এরপর যদি আমরা কোনো দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে যাই, পূর্ণ সংখ্যাটা বুঝলাম, বাট যদি আমরা কোনো দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা আর আইএনটি ব্যবহার করতে পারবো না। তখন আমাদের ব্যবহার করতে হবে কি? ফ্লোট। ফ্লোট মানে দশমিক সংখ্যা বোঝায়। দেন ডাবল। ডাবলটাও কিন্তু দশমিক সংখ্যাকেই নির্দেশ করে, বাট ফ্লোট এবং ডাবলের পার্থক্য হচ্ছে ডাবলের সাইজটা একটু বড়, তার ডেটা রাখার ক্ষমতা একটু বেশি, ঠিক আছে? দেন আরেকটা আছে ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টার। তো ক্যারেক্টারের কাজ কি? যখন প্রোগ্রামে আমরা কোনো অ্যালফাবেট নিয়ে কাজ করব, লাইক ABCD, কোনো অ্যালফাবেট নিয়ে কাজ করব, তখন আমরা এই ক্যারেক্টার ডেটা টাইপটাকে ব্যবহার করব, ঠিক আছে? তো দেখেন, যখন আপনি প্রোগ্রাম করতে আসবেন আপনাকে কম্পাইলারের কাজটা বুঝতে হবে, যে কম্পাইলার কোন লাইনের জন্য কি কাজ করে। সে তো আমাদের পুরো কোডটাকে 0-1-এ কনভার্ট করবে, বুঝলাম, বাট এই যে 0-1-এ কনভার্ট করছে তারপরে মেশিন কি কাজ করছে। কম্পাইলার যখন 0-1-এ কনভার্ট করে সে কিছু ইনস্ট্রাকশন মেনে মেনে কাজ করে। তো যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এইভাবে, কম্পাইলার এই ভ্যারিয়েবল গুলোর জন্য মেমোরিতে একটা জায়গা নেই। ধরেন এটা হচ্ছে আমার কম্পিউটারের মেমোরি। কি মেমোরি? এটা প্রশ্ন আসতে পারে, কারণ কম্পিউটার অনেক ধরনের মেমোরি আছে, ক্যাশে মেমোরি আছে, রোম আছে, র্যাম আছে। সো মনে রাখবেন, সবসময় প্রোগ্রাম যখন আপনি রান করেন ডেটাগুলো স্টোর হয় র্যামে, ঠিক আছে? কারণ র্যামটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনি প্রোগ্রাম করবেন, র্যামে জমা হবে, আপনি যখন প্রোগ্রামটা মুছে দিবেন, আবার পিসি অফ করে দিবেন, সেগুলো চলে যাবে। আবার যখন পিসি অন করবেন, নতুন করে যখন প্রোগ্রাম রান করবেন, আবার সেই মেমোরিতে জায়গা নেই। এখন যদি আপনি রোমে সবকিছু স্টোর করতে চান আপনার কিন্তু অনেক স্পেস লাগবে, সেক্ষেত্রে আমাদের কাজগুলো র্যামে হয়, ঠিক আছে? জি। সো এখন এই র্যাম মেমোরির মধ্যে কম্পাইলার কিভাবে জায়গা নেবে দেখেন। আমি যখন আইএনটি নাম দিব বা ধরেন যে কোনো একটা নাম ডিক্লেয়ার করলাম, সেক্ষেত্রে এরকম স্পেস নিয়ে নিবে নামের জন্য। এখন প্রশ্ন আসতে পারে কতটুকু স্পেস নিবে? সবকিছুতে একটা লিমিট থাকে, কতটুকু স্পেস নিবে সেটা একটু আপনাকে মনে রাখতে হবে। আইএনটি হলে 4 বাইটস জায়গা নেয়, ফ্লোট হলে 4 বাইটস নিবে, ডাবল হলে 8 বাইটস নিবে এবং ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা নিবে। সো আমরা জানি 1 বাইটে হচ্ছে 8 বিট, তাহলে ইন্টিজারের জন্য 4টা 32 বিট জায়গা নিবে, ঠিক আছে? এভাবে স্পেস গুলো সে অ্যালোকেট করে ফেলে কোথায়? মেমোরিতে। সো স্পেস গুলো নিয়ে আপনার খুব বিস্তারিত জানতে ইচ্ছা করলে আপনি গুগল করতে পারেন, সেগুলো এত বিশদ আলোচনা করার সুযোগ নাই। তারপর একটু করে বলি, আমরা যখন ডেসিমেল টু বাইনারি কনভার্সন দেখেছি, তাই না? আমরা কিন্তু ইন্টারে ডেসিমেল টু বাইনারি কনভার্সন দেখেছি। কোন একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে যখন 0-1-এ কনভার্ট করি সেগুলো কিন্তু বিট আকারে আসে। ধরেন 2 এর বাইনারি কত? 10, 8 এর বাইনারি 1000। তার মানে যদি আপনি 8 কে নামের মধ্যে স্টোর করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কত বিট জায়গা লাগবে? মাত্র 4 বিট জায়গা লাগবে। আপনার ধারণ ক্ষমতা কত? 4টা 32 বিট, কারণ 1 বাইটে 8 বিট। সো আপনি 32 বিট জায়গা নেয় এমন কোন সংখ্যা নামের মধ্যে রাখতে পারবেন, এর বড় কিন্তু রাখতে পারবেন না। ফ্লোটের ক্ষেত্রেও সেম। ডাবলের ক্ষেত্রে কি হয়? 64 বিট, সবচেয়ে বড় রেঞ্জ কিন্তু ডাবলে আছে। 8টা 64 বিট স্পেস কিন্তু সে নিয়ে ফেলে, ঠিক আছে? ওকে, এখন আমি আর একটু যদি রিয়েল লাইফ কোন এক্সাম্পল দিয়ে বুঝাই, আমরা কিন্তু কোকা কোলা, ফান্টা, ডিউ সবাই কিন্তু খাই, তাই না? আমার ফেভারিট হচ্ছে কোকা কোলা। সো আমি এক্সাম্পলটা কোকা কোলা দিয়েই দিব। দেখেন, যদি কোকা কোলার বোতলটা হয় 250 ml এর জন্য,
সেক্ষেত্রে এখানে যে কোক আপনি নিবেন সেটা কিন্তু 250 ml এর বেশি কখনোই হবে না, ঠিক আছে। 500 ml এর হলে সেখানে আপনি 500 ml নিতে পারবেন, 1 লিটারের হলে সেখানে কোকটাও অতটুকুই হাঁটবে, আর এর চেয়ে বেশি প্রয়োজন হলে আপনার 2 লিটারের একটা বোতল কিন্তু কিনতে হবে, ঠিক আছে। সো এগুলোর সাথে আপনি ডেটা টাইপের সাইজ একটু তুলনা করতে পারেন। দেখেন যেই ডেটা টাইপের সাইজ 4 বাইট, সেখানে কিন্তু 4 বাইটের সংখ্যাকেই নিতে হবে, এর বড় সংখ্যা আপনি নিতে পারবেন না। এর চেয়ে বড় সংখ্যা নিতে গেলে আপনাকে ডাবল ইউজ করতে হবে। এরকম ভাবে বোতলের যে সাইজ আছে সেরকম এই ডেটা টাইপ ওয়াইজ ভ্যারিয়েবলের জন্য একটা সাইজ মেমোরিতে অ্যালোকেট করে ফেলে কে? কম্পাইলার, ঠিক আছে। এখন আসেন, ভ্যারিয়েবল তো ডিক্লারেশনটা আমরা বুঝে গেলাম, বাট ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ আমরা কেমনে করব? মানে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে একটা মান রেখে দেওয়া, দ্যাটস ইট। ধরেন চায়ের কাপ, সেখানে আপনি চা নিবেন, ব্যাপারটা সেরকম। পানির গ্লাস, সেখানে আপনি পানি নিবেন। এখন শুধুমাত্র আপনি গ্লাসটাকে নিলেন, এবার গ্লাসের মধ্যে কি নিবেন? পানিটাকে রাখবেন। সো পানি কিভাবে রাখবো? ভ্যারিয়েবলে আমরা মান কিভাবে রাখবো খেয়াল করেন, নাম ইজ ইকুয়াল টু 10। বীজগণিতে আমরা দেখে এসেছি, ধরেন ধরি অতএর মান x, বা ধরেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে যাচ্ছেন, আপনি কি করেন? দৈর্ঘ্য দেওয়া আছে, আপনি ধরেন কি ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x। তাহলে এভাবে যে আপনি ধরতে পারছেন, অনেক কিছু কিন্তু ধরে আসছি আমরা, সেরকম এখানে ইজ ইকুয়াল টু দিয়ে যখন কোন একটা ভ্যালু দেওয়া হয় তখন কম্পাইলার ধরে নেয় এই ভ্যালুটা কোথায় বসবে? ওই নামের মধ্যে গিয়ে বসবে। তো একটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে প্রোগ্রামিং এ ভ্যালু অ্যাসাইন করা। নাম ইজ ইকুয়াল টু 10, তার মানে নামের ভ্যালু হচ্ছে এখন কত? 10। সো যখন কম্পাইলার এই লাইনটা পড়বে নাম ইজ ইকুয়াল টু 10, সে তো নামের জন্য জায়গা নিয়ে রেখেছিল, তো সেখানে এসে 10টাকে বসিয়ে দিবে, দ্যাটস ইট। এখন আপনি বলতে পারেন যে আমি একবার ডিক্লেয়ার করব, আবার এসে ভ্যালু বসাবো। আমি কি দুইটা কাজকে এক লাইনে করে ফেলতে পারি? অবশ্যই। আমাদের তো শর্টকাট চিন্তা ভাবনা, আমি চাইবো একটু লাইন কমাইতে, সেটা কিন্তু করা সম্ভব। দেখেন আইএনটি নাম ইজ ইকুয়াল টু 10, মানে আপনি ডিক্লেয়ারও করলেন, পাশাপাশি ভ্যালুটাকেও অ্যাসাইন করে দিলেন। কাজ কিন্তু একই, 2 লাইন না লিখে আপনি 1 লাইন লিখে ফেললেন। একটা ইন্টিজার যখন নাম দিবেন, কম্পাইলার কি করবে? যখন সে লাইনটা পড়তে আসবে, ইন্টিজার সে বুঝে গেল আমার জায়গা হবে 4 বাইট, দেন নাম, তো সে নামের জন্য একটা জায়গা নিয়ে ফেললো, তারপরে দেখলো ইজ ইকুয়াল টু 10, তো এই যে জায়গা নিল সেখানে 10টাকে সে বসিয়ে দিল। খুবই সহজ, কিন্তু একটু নর্মালি চিন্তা করেন। এবার আসেন, ভ্যারিয়েবল তো আমার অনেকগুলো থাকতে পারে। এমন হতে পারে যে আমার 2টা ভ্যারিয়েবল লাগবে, একটা নাম 1 আর একটা নাম 2। তো আমি যদি 2টাকে ডিক্লেয়ার করতে চাই, আমি বেসিক্যালি এভাবে ডিক্লেয়ার করব, একটা ইন্টিজার নাম 1 আবার একটা ইন্টিজার নাম 2। সবগুলো শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে, সেমিকোলনটা কিন্তু ভুলে যাবেন না, ঠিক আছে। এখন কম্পাইলার আমাকে বলে কি, যে তুমি 2টা আলাদা আলাদা না করে কিন্তু একসাথে করে ফেলতে পারো। কিভাবে? 2টাকে যদি আমি একসাথে করে ফেলতে চাই, আমি এভাবে লিখতে পারি, ইন্টিজার নাম 1 কমা নাম 2 দেন সেমিকোলন। তাহলে এখন কম্পাইলার কি বুঝে যাবে? 2টা ভ্যারিয়েবল লাগবে ইন্টিজার টাইপের, সো সে নাম 1 এবং নাম 2 এর জন্য 2টা স্পেস নিয়ে নিবে, ঠিক আছে। আপনি 2বার না লিখে 1 লাইনে লিখে ফেলতে পারেন। এখানে একটা ব্যাপার আছে, যদি একটা ইন্টিজার হয় আর একটা যদি হয় ফ্লোট, ধরেন একটা নাম 1 ইন্টিজার, পরের নাম 2টা ফ্লোট, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার 1 লাইনে লিখতে পারবেন না। শুধুমাত্র যদি একই ডেটা টাইপ হয় তখন আপনি 1 লাইনে লিখতে পারবেন, আদারওয়াইজ লিখতে পারবেন না। কারণ একটা কথা প্রচলিত আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায় না, তাই না? সেরকম বিষয়টা, আপনি ভিন্ন ভিন্ন ডেটা টাইপ হলে ভিন্ন ভিন্ন ভাবেই লিখতে হবে, 1 লাইনে লিখতে পারবেন না। এখন আসেন, যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই, ওই যে একটু আগে 1 লাইনে করে ফেললাম ডিক্লেয়ারেশন এবং ইনিশিয়ালাইজেশন, সেক্ষেত্রে আমি 2টা ভ্যারিয়েবলের জন্য কি 1 লাইনে করতে পারি? কম্পাইলার বলে তুমি তাও পারো। কিভাবে? ইন্টিজার নাম 1 ইজ ইকুয়াল টু 20 কমা নাম 2 ইজ ইকুয়াল টু 30। তাহলে নাম 1 এর মধ্যে কে বসে যাবে? 20, আর 2 তে বসে যাবে কে? 30। দ্যাটস ইট। খুবই সহজ কাজ, কিন্তু এটা আপনার 4 লাইন করতে হইতো, 2 লাইনে ডিক্লারেশন আবার 2 লাইনে ইনিশিয়ালাইজেশন। ওটা না করে আপনি সবকিছু 1 লাইনে করে ফেলতে পারেন। তো আশা করছি আপনি বুঝে গিয়েছেন কিভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হবে এবং ইনিশিয়ালাইজেশনটা করতে হবে। তো এবার চলুন আমরা চটজলদি গিয়ে প্রোগ্রামে দেখে ফেলি আমরা কোডগুলো কিভাবে লিখতে পারি। সো আমাদের ইন্টারফেস চলে আসলো। নতুন ফাইল আমরা কেমনে নিব? ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইল অথবা কন্ট্রোল শিফট দেন এন প্রেস করবেন, দেখেন চলে আসছে। আমি প্রোগ্রামটাকে সেভ করে ফেলি প্রথমে। সো আমার লোকেশন ছিল এর মধ্যে সিপি, ওকে। এর মধ্যে আমরা কি লিখবো? যেহেতু ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, আমি ভ্যারিয়েবল দিয়ে দিলাম .c। আপনি লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, ওকে। তাহলে চলে আসলো। আপনি চাইলে কিন্তু আপনার যে কোড ব্লকসটা আছে, এখানে যে ফন্ট যে আছে আপনি লিখছেন, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে? প্রথমত যদি আপনি শুধুমাত্র এই ফাইলটারই চেঞ্জ করতে চান, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে মাউসের যে হুইল বাটনটা আছে, মানে যেটা দিয়ে আমরা স্ক্রল করি, একটু ঘুরাই আর কি, ওটাকে একটু ঘুরাতে পারেন। উপরের দিকে যখন ঘুরাবেন বড় হবে,
উচিত দিয়ে ঘোরান ছোট হবে। বাট শুধুমাত্র এটা কিন্তু এই ফাইলের জন্য হবে, আপনি নতুন একটা ফাইল নিলে সেখানে কিন্তু আপনার আর এটা কাজ করবে না। সো কি করতে হবে, আপনি যদি চান যে আমি একটা ফন্ট ঠিক করে দিব যেটা সবসময় সেমই থাকবে, সো এটা করার জন্য আপনাকে যেতে হবে প্রথমে সেটিংসে, উপরে দেখেন সেটিংস, দেন এডিটর। এডিটরে গিয়ে আপনি কি করবেন, এখানে দেখেন ফন্ট লেখা আছে, রাইট? ফন্টের এখানে গিয়ে চুজ ক্লিক করলেন। ওকে ফাইন। এখন এখানে দেখেন আপনি চাইলে আপনার মন মতো পছন্দ মতো যে কোনো একটা ফন্ট চুজ করতে পারবেন। এখান থেকে আপনি রেগুলার না ইটালিক না বোল্ড সেটা চুজ করে দিবেন। দেন এখান থেকে আপনি ফন্টের একটা সাইজ ঠিক করে দিবেন। আমি 26 দিয়ে রেখেছি যাতে দেখতে একটু বড় দেখায় এবং আপনাদের ভিডিওতে বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ওকে দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে কি করব, হ্যাশ ইনক্লুড দেন stdio.h, আমরা হেডার ফাইল লিখে ফেললাম। দেন ইন্টিজার মেইন ফাংশন, মেইনের মধ্যে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমাদের স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল, রিটার্ন 0, ব্যাস আমাদের স্ট্রাকচার রেডি। এবার এই স্ট্রাকচারের মধ্যে আমরা কি করব, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার, একটা হচ্ছে নাম1 আর একটা হচ্ছে কি নাম2। এভাবে দিয়ে আপনি এরপরে চাইলে নাম1 এর মধ্যে রাখতে পারেন 10, দেন নাম2 এর মধ্যে রাখতে পারেন 20। ঠিক আছে, এভাবে করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন দুটোটাকে আমি একসাথেই যখন ডিক্লেয়ার করেছি তখনই অ্যাসাইন করে দিব। তো দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে 10-20 গুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা কিন্তু এভাবে প্রোগ্রাম করব না, এভাবে ফিক্স ভ্যালু দিয়ে প্রোগ্রাম কিন্তু আমরা করব না। আমরা ইউজার থেকে ইনপুট নিব, ইউজার যে ভ্যালু দিবে সেগুলো নিয়েই আমরা আমাদের বাকি অপারেশন করব। সো এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নাই। আপনি এখানে সরাসরি যদি দিতে চান দিয়ে দেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না, বকাঝকা কেউ দিবে না। দেখেন হয়ে গেল। এবার আপনি যদি প্রিন্ট করে দেন সিম্পলি print, বানান ভুল করলে কিন্তু হবে না, লাল বাতি জ্বালাই দিবে যদি আপনি বানান ভুল করেন। সো বানানটা ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। এখন দেখেন একটা বিষয়, আমরা যখন গতবার printf করি আমাদের ফার্স্ট প্রোগ্রামে, আমরা এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যালো ওয়ার্ল্ড আপনি যে কোনো লেখা লিখতে গেলে জাস্ট ডাবল কোটেশনে লেখাটা লিখে দিবেন। বাট যদি আপনি কোনো ভ্যারিয়েবলের মান দেখাতে চান, ধরেন নাম1 নাম2, নাম1 এর যে ভ্যালুটা আছে 10 ওটা আপনি দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র নাম1টা লিখে দিলে হবে না। মানে এরকম যদি আপনি লিখেন নাম1 তাহলে কিন্তু হবে না। প্রোগ্রাম যদি আপনি রান করেন, দেখেন বিল্ড এন্ড রান করেন, আপনাকে কিন্তু সুন্দর মতো এখানে যা লেখা আছে নাম1 তাই দেখাই দিবে। তাহলে আমাদের কিন্তু কাজ হলো না। তাহলে মনে রাখবেন, যদি আমি ভ্যারিয়েবলের মান দেখাতে চাই আমি নাম1টা এখানে লিখতে পারবো না। তাহলে কি লিখবো, ইন্টিজারের জন্য int, এই ইন্টিজারের জন্য আমাদের লিখতে হয় %d। এই %d কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারটা ডেটা টাইপ ওয়াইজ ভিন্ন ভিন্ন। ইন্টিজারের জন্য আমরা ইউজ করব %d, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আপাতত মনে রাখেন ইন্টিজারের জন্য %d ইউজ করতে হবে, d মিন্স ডেসিমেল। তো কমা দেন আপনাকে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। এখন এখানে কমা দিয়ে আসলে কি হলো, দেখেন কম্পাইলার যখন এই লাইনে আসবে সে প্রথমে %d দেখবে, %d দেখে সে বুঝবে যে এই %d এর জায়গায় আমাকে একটা ভ্যালু বসাতে হবে। বাট কোন ভ্যালু বসাবো, তখন সে কমার পরে গিয়ে এই ভ্যারিয়েবলটা চেক করবে যেখানে কে আছে, তার মানটাই সে %d তে বসিয়ে দিবে। রান করে দেখি, দেখেন 10 চলে আসলো। নাম1 এর ভ্যালু কত ছিল 10, সেটা কিন্তু চলে আসছে, ওই যে %d ছিল সেখানে বসে গেছে। আমার কথা বিশ্বাস না হলে আরেকটু দেখতে পারেন, ধরেন দা রেজাল্ট ইজ, এবার খেয়াল করেন দা রেজাল্ট ইজ দেন স্পেস তারপরে %d। এখন দেখেন কি আসে, দা রেজাল্ট ইজ 10, তার মানে দা রেজাল্ট ইজ স্পেস পর্যন্ত সব ঠিক আছে, বাট এরপরে যেখানে %d ছিল সেখানে নাম1 এর ভ্যালুটা বসে গেছে। তো কম্পাইলার কিভাবে কাজ করে, সে যখন দেখে ইন্টিজার নাম1 10 তখন সে কি করে, নাম1 এর জন্য একটা স্পেস নিয়ে ফেলে, দেন সেখানে 10টাকে বসিয়ে দেয়, দেন নাম2 এর জন্য একটা স্পেস নিয়ে ফেলে সেখানে 20 বসিয়ে দেয়। ওকে, আমরা নাম2টাও দেখে ফেলি। এবার ধরেন দা রেজাল্ট ইজ না বলে আমরা এভাবে বলি, কারণ তো রেজাল্ট বের করছি না। দেন আমরা এটাকে কপি পেস্ট করে ফেলি, কন্ট্রোল-d দিলে লাইন ডুপ্লিকেট হয়ে যায়। আমরা কাজটা একটু কমিয়ে ফেলি, সেকেন্ড নাম্বার ইজ 2। যদি এভাবে রান করি একটু দেখতে অসুবিধা হবে, দেখেন সব এক লাইনে চলে আসে। দ্য ফার্স্ট নাম্বার ইজ 10, তারপর পরে আবার দ্য সেকেন্ড নাম্বার ইজ 20 চলে আসে, একটু দেখতে সমস্যা হচ্ছে। আমরা যদি ফার্স্ট লাইনের শেষে গিয়ে একটা /n দিয়ে দিই তাহলে কি হবে, /n দিলে কি হয়, নতুন লাইনে চলে যায়, ভুলে গেলে কিন্তু চলবে না। দেখেন দ্য ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার 20,
নতুন লাইনে চলে আসলো। আপনি চাচ্ছেন যে না আমি সব এক লাইনে লিখবো, আমার আরেকটা প্রিন্টএফ লেখার কোনো দরকার নাই, তাহলে কি করবেন, লেখাটাকে কপি করে এনে আপনি কাট করে এনেও আনতে পারেন, স্ল্যাশ এন এর পরে বসিয়ে দেন, তাহলে নতুন লাইনের পরে গিয়ে বসবে। আচ্ছা ভালো কথা, বা বেশি লম্বা লাইন হয়ে যাচ্ছে, একটা কাজ করি আমরা, একটু বোঝার চেষ্টা করেন। প্রিন্টএফ আমরা কি লিখলাম, ফার্স্ট নাম্বার পার্সেন্ট ডি, একটা নিউ লাইন, পরের লাইনে যাবে, আবার সেকেন্ড নাম্বার পার্সেন্ট ডি। এখানে নাম 1 কমা নাম 2, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমার এখানে ভ্যালু দেখাতে হবে দুইটা। সো যতগুলো আপনি ভ্যালু দেখাবেন ডাবল কোটেশনের মধ্যে ততগুলো পার্সেন্ট ডি আপনাকে আনতে হবে, ঠিক আছে। সো আমরা একটা পার্সেন্ট ডি নিয়ে আসলাম প্রথমটার জন্য, দেন সেকেন্ড নাম্বারের জন্য আরেকটা পার্সেন্ট ডি। এখন কম্পাইলার কিভাবে বুঝবে যে সে কোন পার্সেন্ট ডিতে কোন মানটা বসাবে, এটা আপনার একটু বুঝতে হবে। খেয়াল করেন, শুরুতে একদম কম্পাইলার যখন পড়ে পড়ে আসবে ফার্স্ট নাম্বার ইজ পার্সেন্ট ডি, তো সেই পার্সেন্ট ডি পাওয়া মাত্র লাফ দিয়ে কমার পরে চলে যাবে, কমার পরে সে এসে দেখবে নাম 1 লেখা আছে, তাহলে সে নাম 1 এর ভ্যালুটাকে বসিয়ে দিবে, দেন সেকেন্ড নাম্বার পড়বে আবার আরেকটা পার্সেন্ট ডি, তাহলে সে আবার পরে গিয়ে দেখবে যে নাম 1 তো আমি নিয়ে ফেলছি, এরপরে কি আছে নাম 2, তাহলে নাম 2 কে সেকেন্ড পার্সেন্ট ডি এর জায়গায় বসিয়ে দিবে। কোনো কারণে যদি আপনি কোন একটা বাদ দেন, ধরেন নাম 2 লিখলেন না, সেক্ষেত্রে সে প্রথম পার্সেন্ট ডি এর জন্য নাম 1 কিন্তু পাবে, ভালো কথা, বাট পরের পার্সেন্ট ডি এর জন্য কোনো ভ্যালু সে দেখাতে পারবে না। এই যে দেখেন, ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার দিয়ে তার ইচ্ছে মতো একটা ভ্যালু সে দেখিয়ে দিল, এটাকে বলা হয় গার্বেজ ভ্যালু, ঠিক আছে। ধরেন গার্বেজ মানে কি, যেটা আমাদের কোনো কাজেই আসবে না, নষ্ট একটা জিনিস, সে একটা র্যান্ডম ভ্যালু আপনাকে দেখিয়ে দিবে, যেহেতু আপনি পার্সেন্ট ডি ইউজ করেছেন বাট আপনি বলেননি যেখানে কি মান বসবে। যদি আমি এখানে বলে দিই নাম 2, তাহলে দেখেন এখানে 20 বসে যাবে। এই যে খেয়াল করেন, ফার্স্ট নাম্বার ইজ 10, সেকেন্ড নাম্বার ইজ 20। ওকে, সো এভাবে আপনি ট্রায়াল এন্ড এরর করে করে, মানে হচ্ছে বারবার চেক করে করে ইচ্ছা মতো দেখতে পারেন। এখানে কোনো কিছু দেখায়নি কারণ আপনি শুধুমাত্র খালি দিয়ে রেখেছেন স্ট্রিং, ভিতরে তো কোনো কিছু দেননি, তাই এই লাইনটা এক্সিকিউট হলেও কোনো ফলাফল আপনাকে দেখায়নি, আপনি এটা কেটে দিতে পারেন। রান করেন, দেখেন কি আসছে, ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার 20। তো এইভাবে চাইলে আপনি ভ্যারিয়েবল নিয়ে মান নিয়ে সেগুলো একটু প্রিন্ট করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, এবং আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন আসে যে এটা এমন কেন হয়েছে, অমন হলে কি হইতো, অমন না হয়ে তমন হলে কি হইতো, সেক্ষেত্রে আপনি সেগুলো একটু টেস্ট করে দেখবেন, আপনার যেটা প্রশ্ন মনে আসবে সেটাই আপনি অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করলে হয়তো বা যদি সঠিক হয় তো হলো, ভুল হলে একটা লাল বাতি আপনাকে জ্বালাই দিবে, কোনো ব্যাপার না, লাল বাতি দেখাটা দরকার আছে, কারণ ওই এরর গুলো দেখলে আপনার এরর গুলো পড়ে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভুল থেকে কিন্তু ভালো কিছুই শেখা হয়, তো ভুল হলে আপসেট হওয়ার কোনো কারণ নাই, যেটা আপনি মানুষ, ভুল হওয়াটা স্বাভাবিক, সেই ভুল থেকে কতটুকু শিখতে পারছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা আজকে মোটামুটি ভ্যারিয়েবল, কিওয়ার্ড, ডেটা টাইপ এগুলো বুঝে ফেলেছি। আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বেচারা ও হচ্ছে ধ্রুবক, ধরেন আমাদের নামের মতো, আমার নাম আবির, জীবনও চেঞ্জ হবে না, সেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। যে জিনিসটার ভ্যালু কখনোই চেঞ্জ হবে না সেটা হচ্ছে কনস্ট্যান্ট, লাইক এস পাই এর মান 3.1416। ছোটবেলা থেকে আমরা এই একটা ধ্রুবকই কিন্তু জানি। আপনাকে যদি বলা হয় যে একটা ধ্রুবক বলো তো, আপনি বলবেন পাই, অন্য কোনো ধ্রুবক কিন্তু আর মাথায় আসে না। সো পাই দিয়ে এক্সাম্পলটা মনে রাখেন, যে যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে সেটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তো যখনই প্রোগ্রামে আমাদের কোনো ধ্রুবক নিয়ে কাজ করতে হবে তখনই আমরা কনস্ট্যান্টের বিষয়গুলো দেখে ফেলবো, ঠিক আছে। তো আজকে ইন্টিজার নিয়ে আলোচনা করলাম, দেন পরের ক্লাসে আমরা ডাবল, ফ্লোট, ক্যারেক্টার এগুলো একটু দেখে ফেলবো। এখন আপনার আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে, আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বাট জানাটা দরকার, আপনাদের অনেক ধরনের প্রশ্নই প্রথম মাথায় আসতে পারে, সেগুলো আমি সলভ করে দিচ্ছি। আপনি তো বিরাট হৃদয়ের মানুষ। এমন হতে পারে যে আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা ডেটা টাইপ তো 4টা দেখলাম, আইএনটি, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, আমরা কোনটা কখন ইউজ করব? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, যে আমি কখন আইএনটি ইউজ করব, কখন ফ্লোট ইউজ করব, কখন ডাবল ইউজ করব। তো প্রশ্ন অনেক আসতে পারে, চিন্তা করার কোনো কারণ নাই। মনে রাখবেন আপনার প্রোগ্রামে যা চাওয়া হবে সেই অনুযায়ী আপনার ডেটা টাইপ বসাতে হবে। ধরেন আপনাকে বলা হলো দুটি সংখ্যা যোগ করো, সেক্ষেত্রে আপনি ইন্টিজার দিয়ে করতে পারবেন, কারণ এখানে দশমিক সংখ্যা আসার কোনো পসিবিলিটি নাই। বাট যদি আপনাকে বলা হয় যে দুটি সংখ্যার মধ্যে গড় বের করো, সেক্ষেত্রে গড় বের করার জন্য কিন্তু আপনার দশমিকে যেতেই হবে, সো আপনি তখন ফ্লোট বা ডাবল ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যদি বলা হয় যে একটা অ্যালফাবেট, সেটা কি ভাওয়েল না কনসোনেন্ট বের করো, সো অ্যালফাবেট মানে কি এবিসিডি, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 আপনার লাগবে না, দ্যাটস ওয়াই আপনি তখন ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো প্রোগ্রাম করতে করতে আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে অতিরিক্ত লেভেলের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। যা দেখিয়েছি আজকে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাস আপনার জন্য আরো বেশি ইজিয়ার হবে, ঠিক আছে।
সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি চাইলে একটা ভিডিওকে ভেঙে ভেঙে 3-4টা ভিডিও বানাতে পারি, বাট সেটা আমি করছি না, কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও সুইচ করতেও ঝামেলা হয়। একবার বসবেন, একবারে পুরোটা দেখে দেখে প্র্যাকটিস করে শিখে ফেলবেন। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।